ওই জানি না, তুমি তো দিলে মেসেজ, বসে আছি তোমার। হচ্ছে আচ্ছা, তো এবার আপনারা আগে ক্লাসে মনোযোগ দেন, তারপর হচ্ছে রেকর্ডিং প্রশ্ন পড়ে দেখেন। তাদের কথা আগে বলতে মানা করে, যারা সামনে আছে তাদের কথা বলতে একটু মানা করেন ম্যাম, আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা সামনে আছেন আপনারা একটু কথা কম বলেন, ওদের ডিস্টার্ব হয়, ঠিক আছে? হ্যাঁ বলে দিছি আপু। দেখেন এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না। শোনেন, এই হচ্ছে একটা পুরাতন টেকনিক, ওই মানে বলা যায় যে আমাদের একবারে বাবা মার আমল থেকে এটা চলে আসতেছে। এই টেকনিকটা দিয়ে সবাই কি মনে রাখে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। তো উপরে একটু হেডলাইনটা লিখে নেন, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আমরা এইভাবে মনে রাখবো। তো এম তে হচ্ছে মালয়েশিয়া, টি তে হচ্ছে থাইল্যান্ড, ভি তে হচ্ছে ভিয়েতনাম, এই ফিল্মের এফ তে হচ্ছে ফিলিপাইন, এল তে হচ্ছে লাওস, আর একটা এম তে হচ্ছে মিয়ানমার। নিচে পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এরপরে দেখেন বি তে হচ্ছে ব্রুনাই। আচ্ছা, আইটা কি স্কিপ হয়ে গেছে? আইতে লিখেন ইন্দোনেশিয়া। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এই যে মাঝখানে লিখে দিলাম ইন্দোনেশিয়া। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, বি তে ব্রুনাই, সি তে কম্বোডিয়া। এই রিপিট করার দরকার নেই, মুখে মুখে দেখেন। এবার লক্ষ্য করেন, আমরা এইখানে একটা দেশের নাম লিখি নাই, সেটা হচ্ছে পূর্ব তিমুর। এই যে যে কটা দেশের নাম লিখলাম, এরা মূলত আসিয়ানের সদস্য। এরা হচ্ছে কি আসিয়ানের সদস্য। এরা কিন্তু অ্যাকচুয়ালি কি না, সবগুলো দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার, কিন্তু এ বাদেও আরেকটা দেশ আছে যেটা কি, সেটা হচ্ছে এখানে প্লাস দিয়ে আমরা লিখে রাখবো পূর্ব তিমুর। এখন অপশনে আমার চারটা দেশের নাম থাকবে, চারটা দেশের নাম থাকবে, তো এইখান থেকে যে কোনো চারটা, তিনটা থাকতে পারে, সাথে পূর্ব তিমুর থাকবে। যে নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কিন্তু আসিয়ানের সদস্য নয়। মাত্র দুইটা প্রশ্ন আসবে এই জায়গা থেকে, মাত্র দুইটা প্রশ্ন আসবে। যে মিয়ানমার, এই মিয়ানমারকে নিয়ে প্রশ্ন আসবে যে মিয়ানমার কি দক্ষিণ এশিয়ার নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার, আর হচ্ছে ওই পূর্ব তিমুরকে নিয়ে আসবে। এই যে নিচে যে 10টার নাম লিখলাম, এরা হচ্ছে আসিয়ানের সদস্য। ঠিক আছে, আসিয়ান একটা সংগঠন, এই আসিয়ানের সদস্য এরা। এবং এই আসিয়ান এদেরকে কি কি সুবিধা দেয়, পৃথিবীর রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আমরা এইটুকু কি বুঝলাম? আচ্ছা, তো এইবার আমরা যে কাজটা করব, বুঝেন নাই? এই যে যে আসিয়ানের সদস্য যারা, এর মধ্যে তো পূর্ব তিমুর নাই, আছে তো সদস্যরা কি পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়া? রাইট, শুনেন আগে বোঝার চেষ্টা করেন। এই পূর্ব তিমুর সহ এখানে যে কটা দেশ আছে সবাই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, ঠিক আছে? এই পূর্ব তিমুর বাদে সবাই হচ্ছে আসিয়ানের সদস্য। তাইলে আপনারা কি প্রশ্ন করবে? পূর্ব তিমুর কি একটা রাষ্ট্রের নাম? এই ইয়েস, অবশ্যই এখানে যা আছে সবাই রাষ্ট্রের নাম। এখন দেখেন প্রশ্ন করবে যে নিচের কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু আসিয়ানের সদস্য নয়? পূর্ব তিমুর। বুঝতে পারছেন? না বুঝলে আবার বলেন, আমি বুঝাই দিব। আচ্ছা দেখেন, প্রশ্ন হচ্ছে যে নিচের কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু আসিয়ানের সদস্য নয়? তো একটা দেশই তো আপনার আসিয়ানের সদস্য নাই, একটা দেশই তো আসিয়ানের সদস্য না, সেটা হচ্ছে পূর্ব তিমুর। ক্লিয়ার? এই নামটা মুখস্থ রাখতে হবে, আর আসিয়ানে যে 10টা দেশ আছে এদেরকে আলাদা করে মুখস্থ করতে হবে। ওকে, এবার দেখেন, এবার আমরা আরো কিছু জায়গার নাম দেখবো যে যেখান থেকে আমাদের প্রশ্ন আসে।
দেখেন আমাদের এই এশিয়ার মধ্যে আপনার যে পশ্চিম এশিয়া বা আপনার মধ্যপ্রাচ্য, এখানে কি দেশের সংখ্যা অনেক না? প্রচুর, অনেকগুলা দেশ এখানে, এবং এই দেশগুলা তেমন একটা আলাপ আলোচনায় কখনোই আসে না। মানে যদি এখানে ওই যে ইসরায়েলের সাথে কিছু যুদ্ধ হয় তখন কিছু আলোচনায় আসে, এছাড়া সাধারণত এরা মানে ধনী রাষ্ট্র, এদের কোনো ধরনের দুঃখ দুর্দশা নাই, মৌলিক চাহিদা নিয়ে কোনো প্রবলেম নাই। শুধু যদি কোনো যুদ্ধ হয় তাহলে এখান থেকে প্রশ্ন আসে, এছাড়া প্রশ্ন আসে না। তো এই পশ্চিম এশিয়ায় যেহেতু দেশের সংখ্যা অনেক, তাহলে এখান থেকে আর কখনোই প্রশ্ন আসবে না নিচের কোন দেশটি পশ্চিম এশিয়ার বা কোন দেশটি মধ্যপ্রাচ্যের, এই ধরনের প্রশ্ন আসবে না। যেখান থেকে আসবে আমরা একটু দেখি। এবার আমরা মার্ক করব মধ্য এশিয়া। মধ্য এশিয়া থেকে কেন প্রশ্ন আসবে দেখেন, আগে মধ্য এশিয়ায় যে দেশগুলো আছে আমরা এটাকে একটু টেকনিকের মাধ্যমে লিখে নেব। কিভাবে লিখবো? একটা ওয়ার্ড লিখেন, একটা অহেতুক একটা ওয়ার্ড, তাকা তুকি উ আ, এই ওয়ার্ডটা দিয়ে আপনি দেশগুলোর নামটাকে বের করতে পারবেন। এবার দেখেন আমরা একটু লিখে নিই। এই তাতে হচ্ছে তাজাকিস্তান বা তাজিকিস্তান, যেটাই লিখেন। তাজাকিস্তান, তাজিকিস্তান, আর হচ্ছে কাতে হচ্ছে কাজাকিস্তান। এগুলো কি নামই? এগুলো দেশের নাম, ঠিক আছে? এগুলো হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলোর নাম। তুতে হচ্ছে তুর্কমেনিস্তান, ইতে হচ্ছে কিরগিজস্তান, উতে হচ্ছে উজবেকিস্তান, আর একটা বাকি থাকলো আ, এই আতে হচ্ছে আজারবাইজান। ম্যাম তুতে কি লিখছেন ওটা? তুতে হচ্ছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। উজবেকিস্তান সবগুলোর পিছনে স্থান আছে, এটা কিন্তু স্থান না, ঠিক আছে? স্থান। এবার একটু লক্ষ্য করেন এখান থেকে প্রশ্ন কেন আসে, প্রথম বোঝার চেষ্টা করেন। এই যে দেশগুলো দেখতেছেন আপনারা, রাশিয়ার নাম শুনছেন? এই রাশিয়ার একটা সময়ের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। তো এই যে এই সোভিয়েত ইউনিয়নের মধ্যে এশিয়ার একটা অংশ এই সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল, এবং এরা ছিল তখন ওই রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ, মানে এদেরকে এরা জবরদখল করে এরা শাসন করত। এইবার এই সোভিয়েত ইউনিয়ন একটা সময় উপলব্ধি করে যে আমরা আসলে এতগুলো দেশকে আর কি করতে পারছি না, এগুলাকে আমরা এত জায়গাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, এবং ওদের যে সমাজতন্ত্র আছে সেই সমাজতন্ত্র এরা এখানে অবসান করে দেয়। তো এই জায়গায় এই দেশগুলো তখন স্বাধীন হয়ে ওই সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে আসে, এবং প্রত্যেকটা দেশ আলাদা আলাদা করে স্বাধীন হিসেবে এরা পরিচিত হয়। এবার আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে আপু সোভিয়েত ইউনিয়ন তো ইউরোপের আর এরা তো এশিয়ার, তো দেখেন আমরা যদি পৃথিবীতে দেখি উপনিবেশবাদ, আমরা কিন্তু ভারতীয় মহাদেশের মানুষরা এশিয়ার ছিলাম, যুক্তরাজ্য কোথাকার ছিল? ইউরোপ, ওরা ওইখান থেকে এসে আমাদের শাসন করত। ঠিক তেমনি এরা আমাদের এশিয়ার অংশ ছিল, কিন্তু এদেরকে শাসন করতো রাশিয়া। সো এই জন্য এই জায়গা থেকে প্রশ্ন আসে, এবং মুদ্রা রাজধানী সবচেয়ে বেশি এখান থেকে আসে, কারণ এদের মুদ্রা রাজধানী গুলো ডিফারেন্ট, যেমন তেল আবিব, শাকিল, মানে উদ্ভট নাম সব, ঠিক আছে? এবার একটু দেখেন এই যে তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, অনেকে আছে এই যে আজারবাইজান দেশটা না, এটাকে মধ্য এশিয়ার দেশ হিসেবে এটাকে তারা মানতে চায় না। কিছু বইতে এটা আছে, কিছু বইতে নাই, কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো যে এটা আপনারা পড়বেন, ঠিক আছে? কারণ প্রশ্নকর্তারা বিভিন্ন জন বিভিন্ন রকম থাকে, সো তারা কি করে যে তাদের এক একজনের মতামত পেশ করে, তা আমরা কিছুকে বাদ দিয়ে পড়বো না। তো এই ওয়ার্ডটা আপনারা মনে রাখবেন, ইভেন আপনি যখন কোথাও ভাইবা পরীক্ষা দিতে যাবেন চাকরির পরীক্ষায়, তখনই কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে বলেন নিচের এইটার কোনটার মধ্যে আমার মধ্য এশিয়ার দেশ কোনটা, বা এই মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে বৈশিষ্ট্য কি। এবং মনে রাখবেন এরা অধিকাংশই কিন্তু মুসলিম প্রধান দেশ, ঠিক আছে? এরা অধিকাংশ মুসলিম প্রধান দেশ, কিন্তু এদের কিন্তু আমাদের এই যে বাংলাদেশি বা পাকিস্তান, ভারত, এখানে যে মুসলিমরা আছে তাদের সাথে এদের কালচার কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এদের কালচারাল ওয়ে গুলো এদের থেকে ডিফারেন্ট। তো আসেন আমরা এরপরে আরেকটা জায়গায় একটু শিখে নিই। মধ্য এশিয়া শিখলাম,
এবার যেটা হচ্ছে পূর্ব এশিয়া অথবা দূরপ্রাচ্যের দেশ। তো আপনারা পূর্ব এশিয়া শেখার দরকার না, আপনারা লিখবেন দূরপ্রাচ্য, যেখান থেকে যেটা প্রশ্নে আসে যে দূরপ্রাচ্য কি জিনিস। আপনারা যারা অনলাইনে আছেন তারা কি বুঝতে পারছেন আমার পড়ানো? কোনো সমস্যা থাকলে আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? দেখেন দূরপ্রাচ্য, প্রথমে আমরা একটু বুঝি যে এই পূর্ব এশিয়াকে দূরপ্রাচ্য কেন বলা হয়। এই যে দূরপ্রাচ্যে যে দেশগুলো আছে এরা সাধারণত হচ্ছে আমাদের যে এশিয়ার দেশগুলো আছে, ঠিক আছে, এই এশিয়ার দেশগুলো থেকে একটু দূরে, মানে আমাদের যে মেইন দেশগুলো আছে তার থেকে সাধারণত এরা একটু বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে ধরেন আমাদের এই যে যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তার থেকে আবার কিছুটা মানচিত্র থেকে একটু দূরে। তা আমরা এই দূরপ্রাচ্য নিয়ে একটু লিখি। দেখেন দূরপ্রাচ্য নিয়ে প্রথমে একটা লাইন লিখবো। প্রথমে আপনারা খাতার মধ্যে লিখেন উত্তর দক্ষিণে যাব তাই পথ চিনে যাওয়াটাই মঙ্গল। এই লাইনটাকে মনে মনে 2-3 বার দেখেন, উত্তর দক্ষিণে যাব তাই পথ চিনে যাওয়াটাই মঙ্গল। একটা লাইন মনে রাখবেন, আপনার সারা জীবনের এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন এই উত্তরে হচ্ছে উত্তর কোরিয়া, তার মানে হচ্ছে এই দূরপ্রাচ্যের যে দেশগুলো আছে তার মধ্যে একটা দেশ হচ্ছে উত্তর কোরিয়া। এবার দক্ষিণ দিয়ে আমরা মনে রাখবো দক্ষিণ কোরিয়া। এরপরে যাব বানানের সাথে জাপানের বানানটা মিল নাই, তারপর আমরা এই যাব দিয়ে মনে রাখবো জাপান। এরপরে তাই, তাইতে মনে রাখবো এই তাই দিয়ে হচ্ছে তাইওয়ান। দক্ষিণে দক্ষিণ কোরিয়া, উত্তরে উত্তর কোরিয়া। এবার দেখেন ও আচ্ছা একটু লিখে নেন, এটা পেন মিস্টেক হয়েছে, একটু লিখে নেন দক্ষিণে দক্ষিণ কোরিয়া। এবার দেখেন চীনে, এখন দেখছেন চীন বানান পরিবর্তন করছে রস্বীকার, বাংলাদেশের প্রমিত বানান অনুযায়ী চীন বানানে কিন্তু রস্বীকার লিখে। পদ্মে লিখি না রে ভাই, সবকিছুতে লিখবো নাকি? তাইলে তো আপনার এই সবকিছুতে লিখতে গেলে তো আর আমার ছন্দ আকারে মনে রাখার জন্য অনেক কিছু বাদ যাবে। লিখেন যে কটা লিখে সেটা দেখেন। এরপরে দেখেন মঙ্গল, মঙ্গলে হচ্ছে মঙ্গোলিয়া। শোনেন এগুলো হচ্ছে লেখার কারণ কি জানেন, যাতে একটু আপনারা সংক্ষেপে এটা বুঝতে পারেন বা মুখস্থ করতে পারেন। এই উত্তরে উত্তর কোরিয়া, দক্ষিণে দক্ষিণ কোরিয়া, যাবতে জাপান, তাইতে তাইওয়ান, চীনে চীন এবং মঙ্গলে মঙ্গোলিয়া। এইখান থেকে হচ্ছে প্রশ্ন আসে সবচেয়ে বেশি। মধ্য এশিয়া এবং দূরপ্রাচ্য এই জায়গা থেকে প্রশ্ন আমরা সবচেয়ে বেশি পাই। দেখেন আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? প্রশ্ন কি আসতে পারে, নিচের কোন দেশটি দূরপ্রাচ্যের দেশ? আর এটা তো আর তো কিছু প্রশ্ন হন নাই আছে, অথবা প্রশ্ন করতে পারে দক্ষিণ কোরিয়া এশিয়ার কোন অঞ্চলের দেশ, দূরপ্রাচ্যের দেশ অথবা পূর্ব এশিয়ার দেশ। ওকে, তো আমরা আরো কয়েকটা জায়গা একটু এশিয়ার মধ্যে এরকম কিছু বিভিন্ন অঞ্চল আছে, আমরা সেগুলো নিয়ে আবার আরো একটু আলোচনা করবো। আপনারা কি কেউ সেভেন সিস্টার্স এর নাম শুনছেন? শুনছেন? প্রথম ক্লাসে পড়াইছিলাম আমি, মনে পড়ে যে আমাদের ভারতের যে দক্ষিণ কি বলেন, এটা আমি প্রথম ক্লাসে আপনাদের পড়াইছিলাম যে এদের ভারতের যে মানচিত্র তার দক্ষিণ পূর্ব দিকে যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলো হচ্ছে এদের এই দেশ থেকে একটু বিচ্ছিন্ন, এই দূরপ্রাচ্যের মতো বিচ্ছিন্ন, মানে এই এলাকাগুলো পাহাড়ি এলাকা, ইভেন এখানে উপজাতিরা বসবাস করে। সো এই জায়গাগুলোকে একত্রে যে 7টা রাজ্য তাকে বলা হয় সেভেন সিস্টার্স। একটা হেডলাইন করেন আপনারা, এই যে আমরা যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে এশিয়ার বিভিন্ন অঞ্চল, সেটা হতে পারে কোনো দেশের মধ্যে, হতে পারে কয়েকটা দেশকে নিয়ে। একটু লিখেন যে সেভেন সিস্টার্স। এশিয়ার কিছু বলি নাই, লিখেন সেভেন সিস্টার্স। এটা হচ্ছে এশিয়ার একটা অঞ্চল, এশিয়ার একটা বিশেষ অঞ্চল বা বিশেষায়িত অঞ্চল। তো এখানে একটু লিখেন
যে সেভেন সিস্টার্স আমরা লেখার জন্য কি কি ইউজ করতে পারি। আমি প্রথম আপনাদের যে ভারতের সাথে আমাদের যে রাজ্য আছে একটা টেকনিক লিখেছিলাম, কারো মনে আছে? মনে পড়ে? আচ্ছা লিখেন, অনামে আমিত্রি ম। আচ্ছা এটা দিয়ে কি বুঝবো? 7টা নাম হবে, এখানে 3টা হবে, এখানে 4টা হবে। ক্লিয়ার? দেখেন এই অতে হচ্ছে অরুণাচল, প্রশ্ন বলবো আগে এটা লিখেন। নাতে হচ্ছে নাগাল্যান্ড, মেতে হচ্ছে মেঘালয়, ওটা কি লিখছেন? আমিত্রিম নাকি আমিত্রি ম, ওটা? আমিত্রি ম। আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, ওটা কি লিখছে? অবলাচল। অরুণাচল, অরুণাচল, অরুণাচল। এই নামগুলো কি আপনারা কোনোদিনও শোনেন না? এই নামগুলা যদি না শোনেন তখন এটা বুঝতে পারবেন না। হ্যাঁ, এগুলা আমরা রেগুলার প্রতিদিন আমরা পত্র পত্রিকায় এই নামগুলা শুনছি। দেখেন এইখানে যে 7টা নাম আছে, অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর। এখন প্রশ্ন হচ্ছে আপু এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন হয় 2 ধরনের। দেখেন বলবে যে নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত। ভারতের আরো রাজ্য আছে না, আরো 28টি রাজ্য, মানে এইটা বাদেও আরো এখানে আছে 7টি, আরো 21টি রাজ্য আছে। এই যে যে কাশ্মীরকে আলাদা করে দেওয়া হলো, কাশ্মীর যখন একসাথে ছিল কেন্দ্রশাসিত রাজ্য 29টি রাজ্য ছিল, এখন এই 7টা বাদ দিলে আরো কি আছে? আরো 21টা রাজ্য আছে। তো প্রশ্ন করবে নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত। এবার লক্ষ্য করেন আরেকটা প্রশ্ন আসে যে বাংলাদেশের সীমান্তে আছে এমন 5টা রাজ্য আছে, এর মধ্যে 5টা রাজ্য আছে ভারতের সীমান্তে আছে। ঠিক আছে, তো এখন তার মধ্যে এই একটা আবার সেভেন সিস্টার্স এর বাইরে আছে, সেটা শিখবো। এটা লেখা হয়েছে সবার অনামে আমিত্রি ম, লেখা হয়েছে তো। এবার এটাকে কেটে দেন, সেভেন সিস্টার্স এর সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন সমাধান করব। প্রশ্ন করবে নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় আবার বাংলাদেশের সীমান্তে অবস্থিত। এটা অন্তর্গত। হ্যাঁ, এবার দেখেন এগুলো হচ্ছে অন্তর্গত, সেভেন সিস্টার্স এর অন্তর্গত। এর মধ্যে কিছু কিছু আমাদের সীমান্তে আছে, কিছু নাই। এবার দেখেন এই সেভেন সিস্টার্স এর অন্তর্গত অথবা সেভেন সিস্টার্স কথাটাই আপনি বাদ দেন, এখানে লিখেন বাংলাদেশ সীমান্তে ভারতের রাজ্য, এই কথাটা লিখেন বাংলাদেশ সীমান্তে ভারতের রাজ্য। খুব এটা হচ্ছে অঙ্কের মতো, বোঝার চেষ্টা করেন। এখানে লিখেন আমিত্রি মেঘ, আমিত্রি মেঘ। দেখেন এই যে আমিত্রি মে পর্যন্ত, আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, মেতে হচ্ছে মেঘালয়। আচ্ছা এবার দেখেন তো এই কয়টা কি সব সেভেন সিস্টার্স এর না? বুঝতে পারছেন একটু যে এই কয়টা হচ্ছে সেভেন সিস্টার্স এর। এবার এর মধ্যে একটা আছে যে সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় কিন্তু বাংলাদেশের সীমান্তে অবস্থিত, সে কি? দেখেন তো এই প দিয়ে যাকে লিখবো সে হচ্ছে পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় আমাদের সীমান্তে। এবার আপনাকে প্রশ্ন করবে, এটা হচ্ছে সবচাইতে কঠিন এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন, যে নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় কিন্তু বাংলাদেশের সীমান্তে অবস্থিত। বাংলাদেশের সীমান্তে যে 5টা অবস্থিত অধিকাংশ মানে 4টাই কিন্তু সেভেন সিস্টার্স এর অন্তর্গত, তাই না? এই সেভেন সিস্টার্স এর অন্তর্গত 4টা আমরা পাইলাম আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, কিন্তু একটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, সে কিন্তু এই সেভেন সিস্টার্স এর অন্তর্গত না। তো এই পশ্চিমবঙ্গকে আপনি একটু আলাদা করে মনে রাখবেন, যে আমাকে প্রশ্ন করবে যে নিচের কোনটি এই সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় কিন্তু বাংলাদেশ সীমান্তে অবস্থিত। ক্লিয়ার?
এবার দেখেন আমরা চলে আসবো আরেকটা টপিকে। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করায় শোনেন আমি পারি না এই কথাটায় কোনো দোষ নাই, আর এই কথাটায় যারা দোষ মনে করেন তারা কিন্তু কোনোদিনও কিছু শিখতে পারেন না। এবং আপনি একবার না পারলে আমি আবার মানে চেষ্টা করবো অন্তত পক্ষে 3 বার তো বোঝাবো, তারপরে যদি না পারেন সেটা হলো আলাদা হিসাব। তো এবার আমরা সেভেন সিস্টার্স পড়লাম, এবার একটু ইন্দোচীন পড়বো। ইন্দোচীন জিনিসটা কি? এই ইন্দোচীন বলয় মানে এটাকে বলা হয় ইন্দোচীন বলয়। যে কটা দেশের নাম আমি এখন লিখবো ইন্দোচীন কেন বলা হয়, এদের সাথে যে 3টা দেশের নাম বলবো যেমন VLCD আপনারা মনে রাখবেন। কি কি আছে? ভিয়েতনাম, এলতে হচ্ছে লাওস, সিতে হচ্ছে কম্বোডিয়া। দেখেন এই 3টা দেশের সাথে হচ্ছে ওই চীনের মানে একটা কি বলা যায় ভৌগোলিক সাংস্কৃতিক মিল আছে। মানে ওরা চীনের মতোই, মানে এরা চীনের সদৃশ্য, মানে চীনের যা যা ভাষা বলেন, খাবার দাবার বলেন, চীনের চলাফেরা বলেন, তাদের সাথে ইন্দোচীন মিল আছে। এবং এই 3টা দেশে একত্রে ইন্দোচীন বলয় বলা হয়, যেটা হচ্ছে চীনের আশেপাশে অবস্থিত। ক্লিয়ার? তো মনে থাকবে যে এই VLC তে মনে রাখবো ইন্দোচীন। আর কিছু পড়ানোর মতো আছে কিনা এবার আমি কয়েকটা জায়গার নাম উল্লেখ করি। বুঝলি ইন্দোচীন বলা হয় ওই যে প্রথমেই বললাম যে চীনের সাথে তাদের সাংস্কৃতিক এবং ভৌগোলিক মিল আছে। ধরেন আপনার ভারতের সাথে কিছু মিল আছে না, আপনিও ভাত খান পশ্চিমবঙ্গের মানুষও ভাত খায়, আপনি শাড়ি পরেন পশ্চিমবঙ্গের মানুষও শাড়ি পরে, ঠিক আছে? আবার আপনি চীনকে ঘিরে আপনার অবস্থান, ঠিক আছে? চীনের এমন ভাবে আপনি আছেন, ধরেন এই যে চীন তার এইভাবে আপনি চীনকে ঘিরে আছেন। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন আমরা আরো কয়েকটা জায়গার নাম বলবো যেখান থেকে প্রশ্ন হবে নিচের কোনটি ইন্দোচীন বলয়ের দেশ। শোনেন আপনাদের এখানে একটা কথা বলি, যেটা হলো যে আপনারা এই যে কোশ্চেনটা করতেছেন যে এখানে কি কোশ্চেন হইতে পারে, এটা হলো আপনাকে কিসের অভাব আছে আমি সেটা একটু বোঝাই। আপনারা সবাই প্রশ্ন ব্যাংক পাইছেন বিগত বছরের? পাওয়া না, আপনি কিনছেন, এটা তো আপনার দায়িত্ব, কিনেন নাই? আচ্ছা আছে, ভেরি গুড। আচ্ছা এবার আপনার কাছে কি কি প্রশ্ন ব্যাংক আছে বলেন, এই পর্যন্ত কি কি প্রশ্ন ব্যাংক আপনি কালেক্ট করছেন? একটা গাইড, আর কিছু কালেক্ট করেন নাই। আপনার আজকের দায়িত্ব কি শোনেন, দায়িত্ব হচ্ছে আপনি DU লাস্ট 10 বছরের প্রশ্ন কালেক্ট করবেন, যে কোনো প্রকারে কিনবেন নাকি কোথাও থেকে চিন্তাই করবেন, এটা আপনার দায়িত্ব। এরপরে হচ্ছে দেখেন মেডিকেলের 10 বছরের প্রশ্ন, নার্সিং এর প্রশ্ন পাওয়া গেলে 10 বছরের প্রশ্ন। আচ্ছা গুড। এবার দেখেন ডি ইউনিটের কোন 10 বছরের প্রশ্ন লক্ষ্য করেন, ডি ইউনিটের 10 বছরের প্রশ্ন। আপনারা কথা বলেন না, কথা যত বলবেন তত লস। দেখেন ডি ইউনিটের 10 বছরের প্রশ্ন, মেডিকেলের 10 বছরের প্রশ্ন, নার্সিং এর 10 বছরের প্রশ্ন, সবচেয়ে বেশি লাগবে হচ্ছে BCS এর 10 বছরের প্রশ্ন। 5টাই আছে ইনশাআল্লাহ। পড়ছেন কয়টা বলেন? একটাও পড়েন নাই। এবার বলি যদি এই 10 বছরের প্রশ্ন আপনি পড়েন তাহলে আমি যা পড়াচ্ছি এখান থেকে কোন প্রশ্ন হতে পারে এই প্রশ্নটা করার প্রয়োজন হবে না। এবং যে কোনো প্রতিষ্ঠানে চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ওইখানে 10 বছর ধরে কি প্রশ্ন হচ্ছে এটা জানা, তার সাথে হচ্ছে BCS এর প্রশ্ন আপনার কি কি আসে, ইংরেজি আসে, বাংলা আসে, সাধারণ জ্ঞান আসে, দৈনন্দিন বিজ্ঞান আসে, চোখ বন্ধ করে BCS এর 10 বছর লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন মুখস্থ করবেন। আর যদি কেউ আরো ভালো করতে চান তাহলে 20 বছরের প্রশ্ন মুখস্থ করবেন BCS এর, আপনি প্রশ্ন কমন পাবেন। বুঝি নাই কি বলছেন ভাইয়া, পিছনে মাস্ক নামান, কি বলছেন? হ্যাঁ এটা শেষ করবো। আপনি তো তাহলে এখন অ্যাডমিশন টেস্টের মধ্যে ঢোকেনি নাই। দেখেন 10 বছরের কোশ্চেন কয়টা কোশ্চেন? 10টা কোশ্চেন। আপনি যদি 10টা কোশ্চেন 10 দিন বসেন আপনার 10 দিনে কমপ্লিট। এবার দেখেন এখানে মেডিকেলে 10টা প্রশ্ন কয়দিন লাগবে? 10 দিন, 20 দিন। নার্সিং এই কথা বলেন না, নার্সিং এর 10টা প্রশ্ন আপনার কয়দিন লাগবে? 10 দিন। আর BCS এর 20টা কোশ্চেনে কয়দিন লাগবে? 20 দিন। আপনি এতদিন বসে আছেন কয়দিন বলেন?
অলরেডি কতদিন হয়েছে, এবার লক্ষ্য করেন এর মধ্যে কমন প্রশ্ন থাকবে, যে সব সাবজেক্টে কমন প্রশ্ন থাকবে 50%। 50% কমন থাকবে, অনেক বেশি না, 50%। গুরুত্ব সহকারে দেখেন, যারা ঢাকা ইউনিভার্সিটিতে 1 থেকে 500 সিরিয়ালের মধ্যে থাকে তাদের ইউসিসি তে আমরা এই 10 ইয়ার্স না আরো বেশি 20 বছরের কোশ্চেন দেই প্রথমে শুরুতে, যে 20 বছরের বি ইউনিট ডি ইউনিট তুমি মুখস্থ করবা, কারণ ওইখান থেকে 10% কোশ্চেন কমন পাওয়া যায়। 10% মানে আপনি বোঝেন যে 100 প্রশ্ন হলো 10টা প্রশ্ন কমন পাওয়া যায়, তাহলে মুখস্থ কেন করবেন না? এরপরে দেখেন আপনি মেডিকেলের প্রশ্ন আপনি কেন পড়বেন, কারণ মেডিকেল নার্সিং এর প্রশ্ন সাদৃশ্য আছে, ওইখান থেকে আপনার প্রশ্ন কমন আসবে হুবহু। আপনি বিসিএস এর কোশ্চেন কেন পড়বেন না? বাংলা গ্রামার আপনার জন্য সেম, ইংলিশ গ্রামার আপনার জন্য সেম, সাধারণ জ্ঞান আপনার জন্য সেম, তাহলে পড়বেন না কেন? এবার দেখেন, আপনারা এখন অ্যাডমিশন টেস্টের মধ্যে প্রবেশই করেন নাই, আজকে থেকে এই কাজটা করেন, আপনি রোজ একটা করে প্রশ্ন সলভ করবেন। কি করবেন? একটা করে প্রশ্ন সলভ করবেন। মুখস্থ হলো পরের বিষয়, আপনার মাত্র কয়দিন সময় লাগবে? 30 দিন। আপনি 2টা করে প্রশ্ন সলভ করতে পারবেন না একদিনে? 100টা প্রশ্ন থাকে, অবশ্যই পারবেন। এরপর আপনি দেখেন কোনগুলো আপনি পারতেছেন না, যেগুলো স্বতঃস্ফূর্ত ভাবে আপনি পারতেছেন, ধরেন 100টা প্রশ্ন আছে, ক্লিয়ার? এখন 100 প্রশ্নের মধ্যে আপনি 50টা ইজিলি পারতেছেন, কিন্তু 50টা পারলে কিন্তু চান্স পাওয়া যায় না, ওই বাকি 50টাকে আপনি মার্ক ডাউন করেন, দেন এইগুলাকে একটু আলাদা করেন, আপনি রোজ একটু দেখেন, ভাই আপনি চান্স পাবেন, আপনার জিপিএ যাই হোক আপনি মাস্ট চান্স পাবেন, এই ধৈর্যটা আপনাকে ধারণ করতে হবে। ঠিক আছে, যে আমরা যে এই যে আপু যে পড়াচ্ছে আমি বুঝতেই পারছি না যে প্রশ্নটা কি হইতে পারে, এটা আমাদের ব্যর্থতা। আপনারা অলরেডি 3 মাস পড়াশোনা করে ফেলছেন। আমরা যদি নরমালি কোচিং করাতাম, আমাদের এই সময়ে কোচিং পরীক্ষা সব শেষ হয়ে যেত। আপনি যখন বাসায় বসেছিলেন, আপনি যদি শুধু বিগত বছরের প্রশ্নগুলো দেখতেন, তাতেই আপনি এতদিনে অনেক পাকাপোক্ত হয়ে যেতেন, কিন্তু আমরা তো মেন্টাল সেটআপটাই তৈরি করতে পারিনি। ইজ ইট? আসলে আর একটু লেখাপড়া করি। শোনেন, আমরা হচ্ছে শিক্ষকরা আমাদের ওয়ে গুলো দেখাবো, কখনোই ভাববেন না যে আরে এটা কখন করব তখন করব, এটা না, আমরা এগুলো করে করে এই জায়গায় আসছি। এবং প্রত্যেক বছর এই যে একটু আমি যখন আসি তখন একটা মেয়ের সাথে দেখা হয়েছে, তো আমি জানি যে ও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছে, আমি জিজ্ঞাসা করলাম তুমি এখানে কি করো? বলছে আপু আমি এবার ডিফেন্সের জন্য ট্রাই করতেছি, রাজশাহী ইউনিভার্সিটি মেয়েদের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ ওর বাড়ি হচ্ছে পদ্মার ওপারে, ওখান থেকে যাওয়া আসা। তো দেখেন, একজন রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তারপরে এখন আবার ডিফেন্সের জন্য ট্রাই করতেছে, আপনি কি করছেন? ঠিক আছে, এবং আমার মনে আছে যে ও ইউসিসি তে আমার চেহারাটা মাথায় আসতেছিল না, কিন্তু ওকে আমার খুব চেনা চেনা লাগতেছে। তো আমার খেয়াল আছে যে ও আমার সামনে 2 দিন আমাদের পরিচালকের কাছে গেছে টাকা কমানোর জন্য, মানে ও অল্প কিছু টাকা দিচ্ছে, টাকা দিতে পারতেছে না। তো সেই মেয়ে দেখেন, সে কিন্তু তার ফাইটটা বন্ধ রাখে নাই, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে, আবার দেখেন ও ডিফেন্সের জন্য ট্রাই করতেছে। আমি সেই জায়গাটুকুতে কি করছি আমি সেটা আমাকে প্রশ্ন করতে হবে। এখানে যা লিখছি ডিউর 10 বছরের প্রশ্ন, এখানে যারা অন্তত দিনে 5 ঘন্টা পড়াশোনা করে, এর ডিউর 10টা প্রশ্ন 2 দিনে শেষ করা সম্ভব। সলভ করব, কিছু মুখস্থও করব। দেখেন, আপনি যখন বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন, একটা আউটলাইন হয়ে যাবে যে কোন কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে, তখন পড়ার সময় ইজি হবে যে আমি তো দেখছিলাম যে এই পার্ট থেকে প্রশ্ন আসে, তাহলে এটা একটু গুরুত্ব দিয়ে পড়ি, তাহলে আমি ওইখান থেকে একটু গুরুত্ব দিয়ে পড়ি, জাস্ট প্রশ্নটা এই জন্য। এবং আপনি সব পড়লে 25% কোশ্চেন আপনি কমন পাবেন। দৈনন্দিন বিজ্ঞান আসে না আপনাদের, যারা মনে হয় ডিপ্লোমা করবেন তাদের বিসিএস এর প্রশ্ন থেকে হুবহু কমন আসবে নার্সিং এ, বুঝতে পারছেন? হুবহু কমন আসবে, তাহলে আপনি কেন মুখস্থ করবেন না বলেন? যাই হোক, এবার আমরা আসি, দেখেন আরো কয়েকটা জায়গা সম্পর্কে পরিচিত করাবো, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে না, কিন্তু না পড়ালে এটা সমস্যা থেকে যায়। যেমন থ্রি টাইগার্স, এদেরকে কেন বলা হয় আপনারা বুঝে যাবেন, এরা এশিয়ার একটা বিশেষ অঞ্চল। দেখেন, এই থ্রি টাইগার্স এর মধ্যে আমি কোনো সূত্র টুত্র কিছু লিখবো না, এখানে হচ্ছে 3টা দেশ আছে, জাপান, লেখার দরকার নাই খাতায়, শুধু দেখে রাখবেন, জার্মানি, আর একটা হচ্ছে ইতালি। মানে আপনি বুঝতেই পারছেন 3টা দেশ হচ্ছে পৃথিবীর খুব ধনী 3টা দেশ, শক্তিশালী 3টা দেশ, এই জন্য এদেরকে থ্রি টাইগার্স বলা হয়, এবং এরা একত্রে একটা জোট তৈরি করছে। এবার আমরা আসি 4 টাইগার্স। দেখেন,
এই 4 টাইগার্স কে নিয়ে অনেকে আবার একটা ছন্দ লিখে, আপনারা লিখেও নিতে পারেন, যেমন সীতাদহ। এই সীতাদহতে হচ্ছে সিঙ্গাপুর, এখান থেকে প্রশ্ন আসবে না, তারপরে আপনারা একটু জেনে রাখেন শুধু। তাতে হচ্ছে তাইওয়ান, দতে হচ্ছে দক্ষিণ কোরিয়া, আর এই যে হংকং, এই হংকংটা কিন্তু আপনার চীনের একটা কি বলেন তো অঞ্চল, কিন্তু দেশ না। এরপরে আমরা কয়েকটা জায়গার নাম লিখবো, কিন্তু আমরা কোন কোন দেশ আছে মুখে বলে যাব, যেমন গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েস এবং গোল্ডেন ভিলেজ। এই যে গোল্ডেন দেওয়া যে নামগুলো আছে মনে রাখবেন, এগুলো হচ্ছে মাদকের সাথে জড়িত। গোল্ডেন নাম দেওয়া যা কিছুই আছে, যেমন গোল্ডেন ট্রায়াঙ্গেল হতে পারে, ক্রিসেন্ট হতে পারে, ভিলেজ হতে পারে, সেইগুলো হচ্ছে কি মাদকের সাথে জড়িত। যেমন ধরেন গোল্ডেন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ। দেখেন এই গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে লাওস, মায়ানমার, থাইল্যান্ড, এই তিনটা দেশের সীমান্তে যেখানে পপি উৎপন্ন করা হয়, বুঝতে পারছেন। আবার আরেকটা নাম আছে গোল্ডেন ক্রিসেন্ট, ক্রিসেন্ট মানে কি চাঁদ। তো এই যে পাকিস্তান, আফগানিস্তান, ইরান তিনটা কি মুসলিম দেশ না, এবং এদের কি পতাকায় কি আপনার আছে চাঁদ আছে। তো এই তিনটা দেশের সীমান্তে যেখানে আফিম উৎপন্ন করা হয়, এই তিনটা দেশের সীমান্তে কি করা হয়, একটা জায়গায় আফিম উৎপন্ন করা হয়, এই জন্য এটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়। আর একটা হচ্ছে গোল্ডেন ওয়েস, বাংলাদেশ, ভারত, নেপাল, এই তিনটা দেশের সীমান্ত দিয়ে যেখানে মাদক চোরাচালান করা হয় সেটাকে বলা হয় গোল্ডেন ওয়েস। আর গোল্ডেন ভিলেজ যেটা হচ্ছে 26টি গ্রাম, বাংলাদেশের 26টি গ্রাম, কুষ্টিয়া জেলার 26টি গ্রাম যেখানে গাঁজা উৎপন্ন করা হয়, সেই জায়গাটাকে কি বলা হয় গোল্ডেন ভিলেজ। ওকে, তো আমরা মোটামুটি এশিয়া মহাদেশ সম্পর্কে জানলাম। এবার আমাদের আর কি আছে আলোচ্য বিষয়, মুদ্রা, রাজধানী, তাই না, পার্লামেন্ট, বিভিন্ন লাইন, আর হচ্ছে সীমারেখা। আচ্ছা, তো আমি একটা কাজ করব, আপনাদের একটা সহজ সাজেশন দিব। প্রত্যেক বছর আমার এই বইটা বের হয়, কিন্তু এবার করোনার জন্য বের হয় নাই, সো সেই বই থেকে আমি সাজেশন করে দিচ্ছি এশিয়া মহাদেশের। হ্যাঁ, বই যেহেতু বেরোয় নাই, নাম দিয়ে কি লাভ, ঠিক আছে। আমি এটা সহজ সাজেশন দিয়ে দিচ্ছি, যেটা শুধু এশিয়ার দেশগুলো থেকে আপনি মুদ্রা পড়লে এটা থেকে কমন পাবেন। আর যদি কারো এই সাজেশনটা দরকার হয়, এই আমার ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি, এখানে আপনি পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি আমাকে পাই না, আরে পিডিএফ নামানো লাগবে, আমাকে কমেন্ট করবে, আমাকে কন্টাক্ট করবেন, আমি ইয়া দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব। আমার নাম লাবণী অধিকারী, LABANYADHIKARY। এবার মুদ্রা এবং রাজধানীর আমি দেশের নামগুলো লিখে দিব, ঠিক আছে। আপনারা জাস্ট এইগুলাই পড়বেন, এর বাইরে পড়ার দরকার নাই। আবার যেদিন ইউরোপ মহাদেশ বা আফ্রিকা মহাদেশ পড়াবো এইভাবে লিখে দিব। মুদ্রা রাজধানী দেখেন 193টা দেশের মুদ্রা রাজধানী পড়া কিন্তু সম্ভব না, মোটেই সম্ভব না। সো আমি তার মধ্য থেকে আপনার কি করব, যে আমাদের এই এশিয়ার যে দেশগুলো আছে ঠিক এইগুলোর মুদ্রা রাজধানী পড়বেন। শোনেন, মুদ্রা আসবে যেগুলোর নাম আনকমন, যেমন আপনি ডলার, ফ্রাঙ্ক, সিলিং, এগুলো দেখলে তো বোঝাই যায় যে মুদ্রা। কিন্তু আপনারা যদি বলে গুলট্রাম কোন দেশের মানে মুদ্রার নাম, তখন আপনি কিন্তু গুলট্রাম জিনিসটা কি আপনি বুঝতেই পারেন না, অথবা বলে গুলট্রাম কি, ঠিক আছে। এই ধরনের যে নামগুলো আছে এগুলো পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। সো আমি লিখে দিচ্ছি, নামগুলো লিখে নেন। আমি কিছু আনকমন দেশের নাম লিখছি, আপনারা লিখে নেবেন, মুদ্রা এবং রাজধানী পড়বেন। ভিয়েতনাম, লেবানন। দেখেন এই লেবাননকে কেন লিখলাম জানেন, আমাদের এই যে এশিয়া মহাদেশ, এখানে কিন্তু পাউন্ডটা কিন্তু ইউজ করে না, পাউন্ড কিন্তু ইউরোপের মুদ্রা,
ঠিক আছে? তো এই এশিয়ার মধ্যে একটা দেশ যেটা হচ্ছে কি করে, এরা পাউন্ড ব্যবহার করে, সেই জন্য এদেরকে লিখলাম। কিছু দেশ আছে যারা করে, কিন্তু আমাদের এই যে দেশগুলো সচরাচর আমাদের এই মধ্যপ্রাচ্য প্রাচ্য, এক যেমন হচ্ছে কুয়েত, কুয়েতি দিনার, এরা হচ্ছে পাউন্ডের থেকে কি আপনার এদের মুদ্রাটা দামি, তো সেই ক্ষেত্রে এই পাউন্ড মুদ্রাটা তেমন কেউ ব্যবহার করে না। এরপরে মঙ্গোলিয়া, এদের মুদ্রার নাম হচ্ছে তুঘরিক। সো আপনি এটা দেখলেই বুঝতে পারবেন না যে এটা মুদ্রা নাকি অন্য কিছু। মুদ্রার নাম লেখার দরকার নেই, এটা যে কোনো বইতে আপনি যখন খুঁজবেন পেয়ে যাবেন, যে বই আছে, শুধু এক্স্যাক্টলি দেশের নামগুলো লিখে নিয়ে যাবেন। আমি যদি ইয়া লিখতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে, লিখতে পারবো না। ম্যাম সিন বানান কি দীর্ঘিকার রস্যিকার না? দীর্ঘিকার রস্যিকার যেটা লিখবেন কোনো ভুল নাই, যে কোনো একটা লিখলেই হবে। নামের বানান, দেশের নামের বানান, এগুলাতে রস্যি দীর্ঘি আকার রস্যকার এগুলোতে কিছু ফ্যাক্ট করে না। রাজধানী মুদ্রা দুইটাই পড়বেন। ম্যাম একটু বলেন। বুঝি নাই আপু, বলেন কি বলছেন? নিচেটা হচ্ছে ফিলিপাইন, নিচে লিখছি ফিলিপাইন। আমি সবই বলবো, মুখে মুখে আমি বলবো, আমি একটু লিখে দিয়ে নিয়ে সব বলবো। দক্ষিণ কোরিয়ার পরে লিখছি কিরগিজস্তান, তারপর লিখছি তাজিকিস্তান, ফিলিস্তিনের পরে হচ্ছে ফিলিপাইন, উজবেকিস্তান, উজবেকিস্তানের পরে কি লিখছেন ম্যাম? দেখা যাচ্ছে না। উজবেকিস্তানের পরে তুর্কমেনিস্তান। আমি লেখাটা শেষ করি, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। হ্যাঁ, একেবারে সাথে সাথে লিখে ফেলতে হবে এমন কোনো কথা নাই। জাস্ট আপনারা এই কয়টা পড়বেন। প্রশ্ন কি? কি আপনি এই যে বারবার কে প্রশ্নটা কি, মানে এটার আমি একটু আগে যে এত সুন্দর একটা ব্যাখ্যা দিলাম, মুদ্রা থেকে প্রশ্ন কি হইতে পারে বলেন, এই ওরে বলেন, বলেন বলেন ওরে বলেন, সবাই এক একবার করে বলবেন। প্রত্যেক ক্লাসে এরকম সমস্যা হয়, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। বলেন প্রশ্ন কি? একজন এখন দাঁড়ান, একজন দাঁড়ান, কে একজন বুকের পরে সাহস আছে ভাই বলেন। আচ্ছা আরেকজন বলেন, দাঁড়ান, গুড, আরেকজন দাঁড়ান, গুড, এইটাই প্রশ্ন। আমার কথা হলো কি, আমি যদি প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন কি প্রশ্ন কি প্রশ্ন কি, তাহলে আমি পড়াবো নাকি প্রশ্নগুলো বলে দিই শুধু?
আচ্ছা সব লেখা হয়েছে আপনাদের তাহলে? আচ্ছা এরপরে আমাদের টপিক কি আছে? যারা আচ্ছা আপনারা একটু কথা কম বলেন, যারা অনলাইনে আছেন আমি প্রথম থেকে আপনাদের জন্য একটু বলছি, ভিয়েতনাম, লেবানন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, চীন, ইসরায়েল, প্লিজ 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 আপুরা কথা বললেন না। এই যে সাদা সাদা ইয়া এদিকে তাকান, কথা বললেন না। ওমান, ফিলিস্তিন, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ভুটান, জাপান, সিরিয়া, মালয়েশিয়া। আপনাদের ক্লাসের পর থেকে আমি আসবো না, কারণ হচ্ছে আপনাদের আমার কনভিন্স করতে মানুষকে এত সময় লাগে না, আপনাদের অনেক সময় লাগতেছে। সকাল থেকে শুনলাম যে আপনারা পরীক্ষা দেওয়ার সময় হাও মাও খাও করতেছেন, মনে হচ্ছে ক্লাস 2 তে পড়েন। এটা ঠিক না ভাই, কারণ হচ্ছে আমাদের গুরুত্বটা আপনারা বোঝেন না, আমাদের সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নাই। আরে আপু তো ক্লাসে যাচ্ছে, কোচিং এ পড়ায়, ব্যাপারটা তো এরকম তাই না? বিষয়টা এরকম না, আপনাদের এখানে যারা পড়ায় তাদের ভাই একটু একটু হলেও মান সম্মান আছে। তো আপনি যদি অন্যকে মান সম্মান না দেন, নিজে কিন্তু মান সম্মান কোনোদিনও পাবেন না। প্লিজ বি কেয়ারফুল। আপনারা এক একজন একটা সময় অনেক বড় বড় পদে যাবেন, অনেক বড় বড় ভালো ভালো স্থানে যাবেন। তো নিজেকে যদি সেটার জন্য এখন থেকে প্রিপেয়ার না করেন, তাহলে কিন্তু সামনের অবস্থাটা খুব খারাপ। দেখবেন যে কালকে দেখলাম যে একজন মাদক অধিদপ্তরের সে হচ্ছে একজন পরিচালক, সে ডাকাতি করে বেড়ায়। তারপরে একজন বিরাট বড় সচিব, সে এমন একটা বেফাস মন্তব্য করছে, তার জন্য তারা কারণ দর্শাইছে। ওই আমাদের নির্বাচন কমিশনার সে বলছে যে আমাদের তো মানে আমেরিকা তো আমাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, যে আমরা একদিনে নির্বাচনের রেজাল্ট দেই আর তারা 5 দিনেও দিতে পারে না। তো এখন আমার যে বিজ্ঞ ব্যক্তি উনি জানেনই না যে ওই আমেরিকার একটা রাজ্য 2-3টা বাংলাদেশের সমান। তো বিষয়টা হচ্ছে যে এটার মানে এই কথাগুলো কেন বললাম, যে আপনি যখন ভালো কোনো সিচুয়েশনে যাবেন, ভালো কোনো পর্যায়ে উঠবেন, আপনাকে হিসাব করে কথা বলতে হবে, মেপে কথা বলতে হবে, জেনে বুঝে কথা বলতে হবে এবং অপরকে সম্মান করতে হবে। আমি যা খুশি এটা বলে দিলাম, যা খুশি এটা ছেড়ে দিলাম, এই এটা কি বলেন ওইটা কি বলেন। আরে ভাই, যে পড়াইতেছে সে যতটুকু জানে ততটুকুই বলবে, আর যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই বলবে, ঠিক আছে? সো আপনাদের বিচলিত হওয়ার কিছু নাই। এবং আমার কথা হলো যে আপনি একটা জিনিস নাই বুঝতে পারেন, নাই জানতে পারেন, সেটার একটা কি আছে, রাইট, সেটা সবকিছু সলিউশন আছে এবং সেটা একটা নিয়ম অনুযায়ী সবকিছু আগাইতে হয়। ওকে, আর ক্লাসের মধ্যে যতই গোলযোগ করবেন টিচারের কোনো লস নাই, টিচার তো আসছে পড়ায় পয়সা নিয়ে চলে যাবে, তাই না? লস যা আপনার, ঠিক আছে? সো একজন নিজের পরিবেশ নষ্ট করবো না, আর একজনের পরিবেশ নষ্ট করবো, আমি কথা বললে আর একজন বিরক্ত হয়। এখন দেখেন তো আমারে বলেন যে 5 নম্বর লেকচার শিটে আমাদের আর কি কি আছে? মুদ্রা রাজধানী গেল, পার্লামেন্ট, বিভিন্ন লাইন ও সীমারেখা। আচ্ছা আগে একটু পার্লামেন্টটা আমি কমপ্লিট করাই। পার্লামেন্ট জিনিসটা কি বুঝি? যেখানে আমরা যখন একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি তখন সেইখানে একটা সংসদ তৈরি হয়, যেমন আমরা বলি সংসদ আর ওরা বলে পার্লামেন্ট, ঠিক আছে? এই পার্লামেন্টটা কি জন্য করা হয়? যে আপনার দেশে যতগুলো আসন সংখ্যা আছে, দেশ যখন বড় হয় তখন 2টা কক্ষ হয়। এই যে পার্লামেন্টে 2টা কক্ষ, একটা হয় নিম্ন কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ। যেমন আমাদের যে জাতীয় সংসদ সেটা কিন্তু 1 কক্ষ বিশিষ্ট, কারণ কি আমাদের দেশ ছোট এবং আমাদের আয়তন ছোট, আমাদের এখানে দেখা যায় যে ওই এমপি মন্ত্রীরা একই ক্যাবিনেটে বসে। কিন্তু যেসব দেশ বড়, যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এদের সবার 2টা করে কক্ষ। কেন? কারণ হচ্ছে ওদের ওইখানে যে নিম্ন পর্যায়ে যারা মানে এমপি আছে, এমপি লেভেলের, তারা একটা জায়গায় বসেন এবং যারা মন্ত্রীর থেকে উচ্চপদস্থ যদি কেউ থেকে থাকেন তারা একটা ক্যাবিনেটে বসেন। এই জায়গাটায় 2টা ভাগে ভাগ করা হয়, যে কিছু দেশের আছে 1 কক্ষ বিশিষ্ট, কিছু দেশের আছে 2 কক্ষ বিশিষ্ট। যেমন দেখবেন আমাদের সংবিধান যেদিন আপনারা পড়ছেন সেদিন দেখছেন না, বলছে যে আমাদের সংবিধান কত কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। আচ্ছা, আবার আপনাকে যদি প্রশ্ন করে যে ইন্ডিয়ার যে সংবিধান আছে তার কয় কক্ষ বিশিষ্ট সংবিধান, সরি সংসদ আছে? 2 কক্ষ বিশিষ্ট। আচ্ছা, তো এখানে প্রশ্ন করবে যে ওদের নিম্ন কক্ষ উচ্চ কক্ষের নাম কি? একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে কি বিধানসভা। এবার আমরা ঠিক ওইরকম কয়েকটা দেশের নাম লিখবো, ওদের পার্লামেন্টের নাম লিখবো। আপনারা যারা মেডিকেলে পরীক্ষা দেবেন আমার মনে হয় তাদের ওর বাইরে বা মেডিকেল বা কি বলে আপনার নার্সিং এর বাইরে আপনাদের আর পড়া লাগবে না। সো একটু মনোযোগ দিয়ে একটু লিখে নেবেন। জাপান, চীন, নেপাল লেখা রয়েছে, এগুলো প্রশ্ন মানে
এখানে কি আপনাদের দেওয়া আছে একটা ইয়াতে, হ্যাঁ তাহলে ওখানে শুধু মার্ক করে নেবেন, এক্স্যাক্টলি ওইটাই। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি মানে এটা হ্যাঁ। ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে ওদের সংসদের নাম বা পার্লামেন্টের নাম, ঠিক আছে? আমি আরো সুন্দর করে লিখে দিচ্ছি, বা আমি যেগুলো বলছি ওইগুলো শুধু মার্ক করে নেবেন, ঠিক আছে? ওখানে যে নামগুলো আপনাদের কাছে আছে, যারা অনলাইনে আছেন আপনাদের কাছে কি গাইডটা আছে সবার কাছে? জি যদি ম্যাম। আচ্ছা, যদি গাইড থাকে গাইডটা বের করো। ওই গাইডে যা দেওয়া আছে এটাও আমার সাজেশন করা, ঠিক আছে? তার মধ্যে থেকে আমি কয়েকটা স্টার চিহ্ন দিতে বলবো। দেখেন এইখানেও মুদ্রা রাজধানীর মতো অবস্থা, এইখানেও আমাদের মুদ্রা রাজধানীর মতো অবস্থা। কি অবস্থা দেখেন, যেটার আনকমন নাম, যেমন আপনাকে যখন বলবে তেল আবিব অথবা শাকেল, মানে এটা কি রাজধানী না মুদ্রা, আমি তো বুঝতে পারতেছি না। আমরা যেমন ঢাকা শুনলে বুঝি যে এটা একটা জায়গা, কিন্তু অন্য একটা দেশ যখন আবার এই নামটা শুনবেন বুঝতে পারে না। আবার আমরা যখন বুঝি কুয়েত সিটি তখন বুঝি এটা একটা শহর। তো এরকম আনকমন যে নাম আছে, যেমন ধরেন ফোকেটিং, তারপরে আপনার ডায়েট, নেসেট, আমরা না তখন বুঝি না যে এটা একটা পার্লামেন্টের নাম। এই ধরনের আনকমন নামগুলো পরীক্ষায় আসে, বারবারই আসে। এই জন্য বললাম না যে বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখতেন তাহলে এটা সহজ হইতো। তো এখন আমরা প্রথমে আমি বলে যাচ্ছি, দেখেন আপনাদের আছে কিনা। দেখেন পাকিস্তানের যে আইনসভা তাকে ওদের ভাষায় বলা হয় মজলিস-ই শুরা। এটা কি আছে ওখানে লেখা? গুড, একটা স্টার চিহ্ন দেন। ওই যে বললাম যে নামগুলো একটু ডিফারেন্ট। এরপরে দেখেন জাপানের যে উচ্চ কক্ষ সেটার নাম হচ্ছে ডায়েট। এবার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আলাদা করে আসবে না, শুধু এই ডায়েট একটা স্টার চিহ্ন দেন, ওকে? এরপরে দেখেন ইরানের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস, আছে দেওয়া, একটা স্টার চিহ্ন দেন। আপনাদের কাছে কি গাইড নাই? গাইড নাই, তাহলে লিখে নেন একটু। ম্যাম কত নাম্বার? গাইডের কত নাম্বার পেজ একটু বলেন তো আপু? গাইডের 27 নাম্বার পেজ, জেনারেল নলেজের মধ্যে। গাইডের 27 নাম্বার পেজ, ওই যে একজন সুন্দর করে লিখে দিছে কমেন্টে 27 নাম্বার পেজ, ওকে? তো আর যাদের কাছে নাই তারা শুধু দেশের নামগুলো লিখে নেন, বাসায় গিয়ে দাগাই নেবেন। যেমন আমি এই পর্যন্ত বলছি আপনার পাকিস্তান, জাপান, তারপরে কি বলছি ইরান। এবার দেখেন মঙ্গোলিয়া, থুরাল, মঙ্গোলিয়া থুরাল, ঠিক দেন। এবার দেখেন সুইডেন, রিক্সড্যাক, সুইডেন দেশের নাম লিখে নেন, সুইডেন রিক্সড্যাক, আনকমন নাম। এরপরে দেখেন স্পেন, জেনারেল ক্রোর্স, স্পেন জেনারেল ক্রোর্স। এরপর আমরা চলে আসবো যুক্তরাষ্ট্র, কংগ্রেস, যুক্তরাষ্ট্র কংগ্রেস। এরপরে মালদ্বীপ, মজলিস। এই যে যে দেশগুলোর নাম মজলিস, আপনি বুঝতেই পারছেন এরা হচ্ছে ইসলামিক শরিয়া অনুযায়ী কিছুটা হলেও দেশ পরিচালনা করে, এখানে মুসলিম প্রধান দেশ। এরপরে হচ্ছে ইসরায়েল, নেসেট, ইসরায়েল একই কথা। এরপরে আসি দেখেন ডেনমার্ক, ফোকেটিং, নরওয়ে, স্টর্টিং। ক্লিয়ার? আপনারা যদি বুদ্ধিমান হন আপনারা এর বাইরে একটা লাইনও পড়বেন না। মালয়েশিয়া পার্লামেন্ট তো ইংলিশ শব্দ, কিন্তু ওখানে এক্সেপশনালটাই পরীক্ষায় আসবে, মজলিসটাই আসবে, বুঝতে পারছেন? কোথায় দেওয়া আছে? মালয়েশিয়া কত নাম্বার আছে বলেন? আচ্ছা আমি মালদ্বীপের কথা ভাবছি, মালয়েশিয়া আমি মার্ক করি নাই। হ্যাঁ পার্লামেন্টটা তো ইংলিশ। শোনেন আমি বলি, যেখানে যে ওয়ার্ডটা বেশি ব্যবহার করা হয় ওইটাই পরীক্ষায় আসে, বুঝতে পারছেন? যেমন দেখেন আমি বলি আমাদের জাতীয় সংসদ, ঠিক আছে, এই জাতীয় সংসদ নাম ব্যবহার করে বেশি না পার্লামেন্ট বেশি ব্যবহার করি? আচ্ছা এবার আমাদের কিন্তু আমরা যেহেতু জাতীয় সংসদ বলি, আমরা কি বল তাহলে কি হবে আমাদের ইংলিশ নামটা? ভেবে দেখেন, ন্যাশনাল অ্যাসেম্বলি। সংসদের ইংলিশটা কি? অ্যাসেম্বলি ইউজ করতে পারেন, আবার কি আপনি পার্লামেন্ট ইউজ করতে পারেন। কিন্তু আমরা যখন ওই শেখ মুজিবুর রহমানের ভাষণ থেকে এই পর্যন্ত আসি আমরা কিন্তু অ্যাসেম্বলি কথাটা বেশি ব্যবহার করছি, দেখছেন? উনি যখন ওই পাকিস্তান পিরিয়ড থেকে অ্যাসেম্বলি কথাটা ব্যবহার করে, তো ওই ক্ষেত্রে আমরা যদি ইংলিশ কখনো কনভার্ট করি ঠিক তেমনি ওরা কি করে, যেমন ধরেন পাকিস্তান, ইরান, এরা যখন বড় বড় পত্রিকা আসে ওরা সরাসরি মজলিস কথাটা ইউজ করে। মজলিস, যে আমাদের মজলিসে সূরায় এই কাজটা হয়েছে, আমাদের ওরা ইংলিশের মধ্যেই ওই ওয়ার্ডটাকে ইউজ করে। ক্লিয়ার? আবার জাপানিরা ওই ডায়েট কথাটা ইংলিশের মধ্যে ইউজ করে, তার মানে যারা যেভাবে ইউজ করে আমাদেরকে ওইভাবেই নিতে হবে। তো পার্লামেন্ট তো অনেক দেশের নাম আছে, ওই জন্য পার্লামেন্ট থেকে প্রশ্ন করবে না। ক্লিয়ার? প্রশ্ন করবে আনকমন নামগুলো থেকে। এবার দেখেন কি আছে আর বিভিন্ন লাইন ও সীমারেখা। আসেন আমরা দেখেন আপনাদের লেকচার বইয়ের মধ্যে কোথায় আছে বের করো।
30 নম্বর পেজে আছে বিভিন্ন লাইন ও সীমারেখা। আন্তর্জাতিক সীমারেখা। এক্স্যাক্টলি একই কথা। আচ্ছা, আমরা যুদ্ধ না করি, আগে এই লাইন এবং সীমারেখা জিনিসটাকে একটু বুঝি। আগে বুঝবো সীমারেখা, তারপরে বুঝবো লাইন। আচ্ছা, একটু আপনারা থামেন, আপনারা বুঝতে পারবেন। দেখেন, এই লাইন আর সীমারেখা এর মধ্যে আসলে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই। কারণ কি ঘটনাটাকে বোঝেন তাইলেই তো বুঝতে পারবেন যে লাইন আছে কি নাই। ধরেন একটা সীমানার নাম, আচ্ছা ধরেন ডুরেন্ট লাইন। আমরা ডুরেন্ট লাইনকে নিয়ে একটু ব্যাখ্যা করি। ডুরেন্ট লাইন আমরা যখন ইংলিশ ব্যবহার করি তখন বলি লাইন, আর যখন বাংলায় ব্যবহার করি তখন বলি ওইটা হচ্ছে সীমানা বা সীমারেখা। এবার একটু আসেন, এই ডুরেন্ট লাইন আর সীমারেখার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি পরে বলবো। আগে দেখেন সীমারেখা, যেমন ডুরেন্ট লাইন হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা সীমারেখা, যেখানে দুইটাকে ধরে এই একটা লাইন, এইখানে আছে আফগানিস্তান আর এইখানে আছে পাকিস্তান। এখন ধীরে ধীরে যখন ব্রিটিশদের কাছ থেকে দেশগুলো যখন পৃথক হয়েছে, তখন এই লাইনগুলো ডুরেন্ট ওই ব্রিটিশদের নাম অনুসারে, যে লোক এই কমিটিতে ছিলেন তার নাম অনুসারে এই সীমারেখার নামকরণ করা হয়েছে। কিন্তু এটা তো আপনি বুঝলেন যে যেগুলো দুইটা দেশের মধ্যে সীমারেখা চিহ্নিত করে, কিন্তু পৃথিবীতে আবার আরো কিছু লাইন আছে, যেমন বিভিন্ন ধরেন 48 ডিগ্রি অক্ষরেখা, 49 ডিগ্রি অক্ষরেখা। এইগুলো কি জন্য ব্যবহার হচ্ছে জানেন? ধরেন ভারত আর পাকিস্তানের মধ্যে তো সারা জীবন গোলযোগ। কি নিয়ে গোলযোগ? পাকিস্তান দাবি করে যে ব্রিটিশরা আমাদেরকে সবকিছু ঠিকমতো বুঝিয়ে দিয়ে যায় নাই, তাই না? তারা নিজেরা হাতে কিছু জায়গা আমাদেরকে ভাগ করে দিছে, কিন্তু কাশ্মীরের সম্পূর্ণটুকু আমরা পাই, আমাদেরকে দেয় নাই। তো ওরা দাবি করে যে যদি পৃথিবীর মূল অক্ষরেখাকে ধরে এটা পরিমাপ করা হতো তাহলে আমরা সঠিক অংশ পাইতাম। তো ঠিক তেমনি পৃথিবীতে অনেক দেশ আছে যারা কিনা কি করছে, বিভিন্ন অক্ষরেখা, যেমন ধরেন 39 ডিগ্রি বা 47 ডিগ্রি, 37 ডিগ্রি, এরকম অক্ষরেখা ধরে দুইটা দেশকে পৃথক করছে, কিন্তু এইখানে এমন কোন দেশের নাম এখানে লেখা নাই। ঠিক আছে? তো ওইগুলাকেও কিন্তু এত ডিগ্রি লাইন, তত ডিগ্রি লাইন এইভাবে কিন্তু চিহ্নিত করা হয়। তো এইবার এখান থেকে আমাদের কি কি প্রশ্নে আসতে পারে সেটা আমরা দেখবো। দেখেন, এই যে সীমারেখা লাইন, মনে রাখবেন যখন যে সীমান্ত উত্তপ্ত থাকে, মানে এখন ভারত পাকিস্তানের বর্ডার কি উত্তপ্ত না? ভারত চীনের বর্ডার কি উত্তপ্ত না? তার মানে কি এরা এখন প্রশ্নে আসার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখেন, আমরা ঠিক সেরকমই কিছু পৃথিবীর কিছু লাইন আমরা মার্ক করে নেব। যেমন ধরেন আরব ইসরায়েল, গ্রিন লাইন হচ্ছে এই আরব বিশ্ব আর ইসরায়েলের মধ্যে একটা লাইন। তো এটা তো পৃথিবীতে সারা জীবনে উত্তপ্ত থাকে, তাহলে এটা গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি প্রথমে মার্ক করেন ডুরেন্ট লাইন, দেওয়া আছে? আচ্ছা, পাকিস্তান দাবি করতেছে যে এই ভারতের যে সৈন্যরা তারা কি করতেছে, আফগানিস্তানের সাথে তারা একটা সমঝোতা করছে, আফগানিস্তানের মধ্য দিয়ে নাকি তারা এখন পাকিস্তানে আক্রমণ করতেছে। তার মানে এটা একটা উত্তপ্ত জায়গা। এরপরে দেখেন লাইন অফ কন্ট্রোল, ভারত পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, চীন ও ভারতের মধ্যে সীমারেখা। পাইছেন? আচ্ছা, এরপরে দেখেন লক্ষ্য করেন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন। পার্পল লাইন ইসরায়েল সিরিয়া। দেখেন পৃথিবীতে এখন সবচেয়ে শরণার্থীর সমস্যা কোথায়? সিরিয়াতে। তো তার মানে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এরপরে আমরা চলে আসবো, দেখেন ম্যাকমোহন লাইন ভারত চীন। ম্যাকমোহন লাইন ভারত চীন। এবার দেখেন হিন্ডারবার্গ লাইন পোল্যান্ড জার্মানি। আপনারা জানেন যে ওই যে জার্মানি যখন পোল্যান্ডকে আক্রমণ করে তখন কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ। গ্রিন লাইন, গ্রিন লাইন, গ্রিন লাইন দেওয়া আছে ওখানে? আচ্ছা, মার্ক করেন। র্যাডক্লিফ লাইন পূর্বে ছিল ভারত পাকিস্তানের মধ্যে, বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে। একটা স্টার চিহ্ন দেন। র্যাডক্লিফ লাইন পূর্বে ছিল ভারত পাকিস্তানের মধ্যে, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা চিহ্নিতকারী লাইন। আচ্ছা, এরপরে দেখেন আরো দুই একটা আমি একটু বলছি, খুঁজে খুঁজে মার্ক করেন। যেমন ব্লু লাইন লেবানন ইসরায়েল, কার্জন লাইন পোল্যান্ড রাশিয়া, আর একটা বলবো সেটা হচ্ছে সিগফ্রিড লাইন। সিগফ্রিড লাইন জার্মান ও ফ্রান্স। বলেন।
এবার আপনাদের কারো কোনো কি ধরনের কোশ্চেন হতে পারে, তাই তো? কোশ্চেন হবে এই কি বলে ডুরেন্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত। আজকেই আপনারা বিগত বছরের কোশ্চেন কিনবেন, ঠিক আছে? বুঝিনি? কোশ্চেন ব্যাংক যে কোনো বাজারে যে যা পাবেন, যে একটা প্রশ্ন বোঝা যায় না ওদের হচ্ছে ওরা হলো কি করে জানেন, ওরা হলো মানে স্বল্প খরচে বই বের করে, অনেক হিজিবিজি। শোনেন, বিসিএস এর প্রশ্ন ব্যাংক কেনার জন্য প্রফেসরস ইউজ করতে পারেন, প্রফেসরস নামই প্রফেসরস, ঠিক আছে? আর হচ্ছে ডি ইউনিটের প্রশ্নের জন্য সবাই মিলে একটা কিনবেন, একটা কিনে ফটোকপি করে নেবেন। বিসিএস এর প্রশ্নও তাই, একটা কিনবেন সবাই মিলে ফটোকপি করে নেবেন, ঠিক আছে? কারণ সবার ওই একটা একটা বই যদি কিনেন তাহলে কোম্পানি লাভবান হয়ে যাবে। আপনারা কি করবেন যে ওখানে খোঁজ নেবেন যে ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক আছে। আর আরেকটু যোগাযোগ করতে পারেন যদি আপনাদের সাথে এমন কেউ থাকে যে ইউসিসি তে কোচিং করে, ইউসিসি থেকে একটা ফ্রেশ একটা কপি দেয়, যেটা হ্যাঁ ডি ইউনিটের। যদি কেউ থেকে থাকে যে তোমার প্রশ্ন ব্যাংকটা আমাকে একটু দাও, ফটোকপি করে আবার প্যাক করে দিবেন, কেউ হজম করে ফেলবেন না আবার, তাহলে কিন্তু আর জীবনে অন্যদিন কোনো কিছু পাবেন না। একটা বিসিএস এর প্রশ্ন ব্যাংক কিনবেন, অথবা আরেকটা উপায় আমি বলি, অনলাইনে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে আপনার বিসিএস এর বিগত 10 ইয়ার্স এর কোশ্চেন। আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অ্যাপস। অ্যাপস এর মধ্যে কোশ্চেন থাকে, কিন্তু অ্যাপস এর মধ্যে কোশ্চেন থাকলে কি হয়, খাতা কলমে সলভ করা যায় না, দেখা যায়। অ্যাপস নামায় আপাতত কাজ করতে পারেন, দেন হচ্ছে পরে প্রিন্ট আউট করে নেবেন। ওই বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো পাওয়া যায়। আমি যেটা করি যে আমার কিছু প্রয়োজন হলে আগে আমি অনলাইনে দেখি, যদি পাওয়া যায় তাহলে আমি কিনবো কেন, ঠিক আছে? এই বুদ্ধিগুলো কাজে খাটাইতে হবে। আর হলো যেটা হলো যে বিসিএস এর একটা প্রশ্ন ব্যাংক কেনা ভালো, কারণ ওইখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেন, এটা একটা মানে খুবই ভালো দিক। আর এই গাইডে তো সম্ভবত আপনাদের নার্সিং এর কোশ্চেন আছে, তাই না? তাহলে নার্সিং এর কোশ্চেন আর কেন লাগতেছে না, একটা ডি ইউনিট, একটা কি আপনার বুঝি নাই আপু, বছরের তা আছে, আর তো কোশ্চেন আমি দেখি না নার্সিং এর কোশ্চেন ব্যাংক। নার্সিং এর কয় বছরের আছে? আচ্ছা শোনেন, নার্সিং এর কোশ্চেন যেটা হবে, যেমন মেডিকেল নার্সিং এগুলোর যে কোশ্চেন ব্যাংক গুলা, এগুলো একসাথে অনেক জায়গায় পাওয়া যায়। আর নার্সিং এর কোশ্চেন সম্ভবত এইভাবে পাওয়া যায় না, ওরা প্রশ্ন দেয় না। তো সেই হিসাবে যা পাবেন সেটাতে প্র্যাকটিস করেন, মেডিকেলের প্রশ্নটা দেখতে পারেন, 10 ইয়ার্স এর মেডিকেলের প্রশ্ন, ডি ইউনিটের প্রশ্ন, আর হচ্ছে আপনার বিসিএস এর প্রশ্ন। তো আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা দেখেন। সুন্দরভাবে বুঝছেন, ধন্যবাদ। তো এখন আমার কথা হলো কি, শোনেন আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি ক্লাস খুব সাংঘাতিক বেশি সময় নেই না, ঠিক আছে? যে একদম ক্লাস করাইতে করাইতে আমার বইয়ের পাতা আরো 10টা থেকে যাবে, মানে আমি শেষই করতে পারতেছি না, আমি এরকম ক্লাস নেই না। আমি ক্লাস নেই, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি পড়াই। এখন আমার ক্লাস যেটা যেটা আপনারা পাবেন, আমি যা লিখাবো যা সাজেশন করাবো আপনি ধরেই নেবেন, এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। এবং আপনাদের এখানে একটা সাধারণ জ্ঞান পার্ট আছে না, কিছু অংশ মেহেদি ভাই করছে, কিছু অংশ আমি করছি। তো দেখবেন আমার পার্ট গুলো খুব ছোট ছোট, আমি ওখানে কোনো অতিরিক্ত কোনো কিছুই দেই না। তো ওইখানে যার সময় থাকবে টপিক ধরে ধরে মুখস্থ করে ফেলবেন, টপিক ধরে ধরে মুখস্থ করে ফেলবেন, তাহলে কি হবে বলেন তো, পরের দিন ক্লাসে আসলে আপনার অনেকটা ইজি হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে তখন আপনি। আর আমরা নেক্সট টাইম চেষ্টা করব যে আপনাদের গাইডের মধ্যে প্রত্যেক টপিকের পরে যেন কোশ্চেন থাকে, তাহলে এই কোশ্চেন কি আমার যাতে না শোনা লাগে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে ভালো থাকবেন আপনারা। এই পর্যন্ত আজকের ক্লাস, দেখা হবে আবার কোনো একটা ক্লাসে। হ্যাঁ আপু, আমার এই বইটা এবার বাজারে নাই, যদি আপনাদের কখনো প্রয়োজন হয় আমার হচ্ছে ফেসবুকে নক দিবেন, আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাস আবার ওই ফেসবুক গ্রুপে দেওয়া হবে, ওখান থেকে দেখে নিবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।